স্বচ্ছ পাথুরে নদী, নীল আকাশ ও পাহাড়, জীববৈচিত্র্য, ঘন জঙ্গল, জঙ্গল সাফারি, ট্রেকিং। পাথুরে নদীর উপর দিয়ে লাফাতে লাফাতে জিপ সাফারি, এবং বুনো হাতি। এতগুলো হিন্টস নিশ্চয়ই যথেষ্ট আজকের ডেস্টিনেশন কোনটি তা বোঝার জন্য। নমস্কার বন্ধুরা, হ্যাঁ একদম ঠিক, আজ আমরা রয়েছি ডুয়ার্সের পথে। আমাদের আগের ভিডিওতে সমগ্র ডুয়ার্স ভ্রমণের প্ল্যান দেওয়া হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এই ভিডিওটি ডুয়ার্সের পূর্ব প্রান্ত অর্থাৎ বক্সা ও জয়ন্তীর 3 রাত্রি ও 4 দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান এখানে দেওয়া হচ্ছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। বক্সা রিজার্ভ ফরেস্টে প্রবেশের জন্য প্রয়োজন এন্ট্রি ফি। রাজাভাতখাওয়ায় আপনাকে এই ফি দিয়ে তবে জঙ্গলে প্রবেশ করতে হবে। ব্যক্তি পিছু 120 টাকা করে এবং গাড়ির জন্য 400 টাকা দিতে হবে। এই ফির বিনিময়ে আপনি বক্সা জয়ন্তীর 3 দিন যে কোনো জঙ্গলে প্রবেশাধিকার পাবেন। গাড়ি ভাড়া ও গাইড চার্জ আলাদা করে দিতে হবে। আমরা রয়েছি জয়ন্তীতে, পেছনেই রয়েছে জয়ন্তী নদী, আর সামনে আমাদের কটেজ, হোমস্টে, কটেজ তো নয়, ভালো থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আছে। রয়েছে বাঁধের উপর। ফেব্রুয়ারি মার্চ মাসে যদি আসেন তাহলে এই নদীতেই আপনারা দেখতে পারবেন হাতির পাল জল খাচ্ছে দল বেঁধে। জঙ্গল সাফারির আর প্রয়োজন নেই, তবে ঘোরার জন্য এই ওয়েদারটা সবচেয়ে আরামদায়ক। ট্রেন থেকে নেমে আমরা সোজা পৌঁছে যাই আমাদের হোমস্টে মোহনচূড়ায়। গোটা রাতের ক্লান্তি অনেকটাই কেটে যায় ডুয়ার্সের বিশুদ্ধ হাওয়ায়। তাও সাথে ছোট বাচ্চা থাকায় আমরা আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যান বেশি ভারী করিনি। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জয়ন্তী নদীর ঠিক পাশেই ছিল আমাদের হোমস্টে। দুপুরের খাবার খাওয়ার পর আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়ি। যেহেতু সকালের প্রথম সাফারি বা দিনের শেষ সাফারিতে বন্যজন্তু দেখার সুযোগ বেশি থাকে, তাই আমরা শেষ সাফারিটি বেছে নিয়েছিলাম। গাড়ি পিছু সাফারির খরচ 1600 থেকে 1700 টাকা। জিপে করে জয়ন্তী নদী পার হয়ে আমরা চলি চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারির উদ্দেশ্যে। পথে যেতে যেতে ড্রাইভারের মুখ থেকে হাতি দেখার নানান গল্প আপনারাও শুনতে পাবেন অবশ্যই। পথে পড়বে ফুটিয়া বস্তি। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি আগে থেকে বুক করার প্রয়োজন নেই। এখানে ড্রাইভাররাই আপনার সাফারির সমস্ত ব্যবস্থা করে দেবে। যেহেতু ডিসেম্বর মাস আর শেষ সাফারি, তাই ঘন অন্ধকারের মধ্যে বেশ রোমাঞ্চকর অনুভূতি নিয়ে আমাদের ফিরতে হলো। তবে হাতি দেখার সৌভাগ্য প্রথম দিনেই আমাদের হয়নি, ফলে সকলেরই মন বেশ খারাপই ছিল। দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়ি রাজাভাতখাওয়া মিউজিয়াম দেখতে। নিরিবিলি জঙ্গল পরিবেশের মধ্যে আকারে ছোট হলেও
মিউজিয়াম হিসেবে এটি বেশ সমৃদ্ধ। কোনোভাবেই এই মিউজিয়ামটি মিস করবেন না। এই মিউজিয়ামটিতে যত্ন সহকারে সংগ্রহ করে রাখা আছে সাপ, পাখি, প্রজাপতি ও বিভিন্ন প্রাণীর দেহের ছাল, ভ্রূণ এবং দেহের বিভিন্ন অংশ। ভেতরে ক্যামেরার প্রবেশ একেবারে নিষিদ্ধ থাকায় ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। দুপুরের খাবার সেরে আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল পুকরি লেক। জয়ন্তী থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এটি। 800 থেকে 900 টাকা গাড়ি পিছু এবং গাইডের জন্য 250 টাকা করে লাগবে। গাড়িতে গাইড ও ড্রাইভার ছাড়া 6 জন করে যাত্রী যেতে পারে। জঙ্গলের পথে আপনি দেখা পেতে পারেন সম্বর হরিণের। মনোরম পরিবেশটি রোমাঞ্চকর হবে যখন গাড়ি থেকে নেমে চড়াই উতরাই পথে হাঁটতে হবে। এই পাহাড়ে জঙ্গলও বেশ ঘন। গাইডের কাছে জানতে পারলাম চিতাবাঘ ও হাতির মুক্ত বিচরণ ক্ষেত্র এই পাহাড়। পাহাড়ের ওপর থেকে নজর কাড়বে ঘন সবুজের মধ্যে নীল জয়ন্তী নদীর আঁকাবাঁকা গতিপথ। বক্সার জঙ্গল অত্যন্ত ঘন জঙ্গল। এটি মূলত একটি টাইগার রিজার্ভ ফরেস্ট। প্রচুর রকমের পাখি, হাতি, চিতাবাঘ, সম্বর হরিণ ছাড়াও বহু প্রকার বন্য জন্তুর বাসস্থান এটি। পুকরি লেকে যাওয়ার রাস্তা দূরত্বের বিচারে বেশি না হলেও এই পথের বারবার ওঠানামা বেশ কষ্টকর। তাই সাথে কোনো ভারী লাগেজ যেমন রাখবেন না, তেমনি সাথে অবশ্যই রাখবেন পানীয় জল। যেতে যেতে কেবলই মনে হচ্ছিল এত ঘন জঙ্গলেও কি দেখা পাবো না কোনো সাপের। ভাবতে ভাবতে গাইড দেখালেন পুকরি লেকে গাছের ওপর জড়সড় হয়ে শীতের রোদ পোহাচ্ছে একটি বিশালাকার পাইথন। বৌদ্ধিস্টদের কাছে অতি পবিত্র এই লেকটি। নেপালি ভাষায় এর অর্থ ঝুলন্ত পুকুর। এখানে এসে পুকুরে দেখা পেলাম বিশালাকার সব মাছেদের। ড্রাইভারের নির্দেশে আগে থেকেই মুড়ি কিনে আনা হয়েছিল এই মাছেদের জন্য। একসঙ্গে এতগুলি বিশালাকার মাছ আগে কখনো দেখিনি। এছাড়াও এই পুকুরটিতে রয়েছে প্রচুর কচ্ছপ। পুকরি লেক দেখেই দ্বিতীয় দিনের ভ্রমণ সমাপ্ত হলো। তৃতীয় দিন শুরু হয় জয়ন্তী নদীর বক্ষে সূর্যোদয় দেখতে দেখতে। পাহাড়ের নিচে জয়ন্তী নদীর শোভা
অপরূপ। ভোরবেলা ছবি তোলারও আদর্শ সময়। সবুজ পাহাড়, নদীর জল, সাদা পাথর, দারুণ অনুভূতি। অনাবিল সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা। এমন সময় চারিদিকে মানুষের হইচই ও ব্যস্ততা দৃষ্টি আকর্ষণ করলো আমাদের। গ্রামে হাতি ঢুকেছে, এই কথা শোনার পর আমরাও ছুটে গেলাম হাতি দেখতে। বিশাল আকার একটি দাঁতাল হাতি গ্রামের ভেতরে প্রবেশ করেছে। জঙ্গল সাফারিতে যার দর্শন না পাওয়ার জন্য মন খারাপ ছিল, তিনি নিজেই চলে এসেছেন আমাদের দর্শন দিতে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? সকলেরই মন বেশ খুশি খুশি ছিল সকাল থেকে। এদিন আমাদের শিডিউল ছিল বেশ ব্যস্ততার। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বক্সা ফোর্টের উদ্দেশ্যে। বক্সা ফোর্ট ও ছোট মহাকাল দুটো ট্যুর মিলিয়ে গাড়ি ভাড়া নেবে 1700 টাকার মতো। এছাড়া দুটির জন্য গাইড চার্জ 250 টাকা করে লাগবে। গাড়ি সান্তালাবাড়ি পার করে কিছুটা যাওয়ার পর একটি স্থানে আমাদের নামিয়ে দিল। সেখান থেকে 2.5 কিলোমিটার ট্রেক করে উপরে উঠলে বক্সা ফোর্ট। তবে এই পথটি বেশি চড়াই উৎরাই নয়, আমাদের বাচ্চারাও এই পথটি ট্রেক করেই উঠেছে। এর উচ্চতা 867 মিটার। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ এক কথায় অসাধারণ। লোকালয়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাই বক্সা ফোর্টে। কিন্তু বক্সা ফোর্টে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এখানকার পরিবেশ বেশ মনোরম। বক্সা ফোর্ট হলো ভারতের দ্বিতীয় দুর্গম জেলখানা। আন্দামানের সেলুলার জেলের পর এর নাম। পূর্বে এটি বাঁশ দিয়ে তৈরি করা হলেও পরবর্তীকালে ইংরেজদের হস্তগত হওয়ার পর এটি পাথর দিয়ে নির্মাণ করা হয়। বক্সা ফোর্ট থেকে আরো 5 কিলোমিটার উপরে রয়েছে লেপচা খাঁ। এটি বর্তমানে বেশ জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে থাকারও ব্যবস্থা আছে। আগে থেকে ক্যাম্প বুকিং করলে এখানে একটি রাত কাটিয়েও যেতে পারেন। বক্সা ফোর্ট থেকে ফিরে দুপুরের খাওয়া সেরে নিয়ে আমাদের এই দিনের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল ছোট মহাকাল দর্শন। ছোট মহাকাল একটি গুহা। এটির অবস্থান কিন্তু ভারতে নয়, ভুটানে। কিন্তু ভারতের বন্ধু দেশ ভুটান, তাই এখানে আমাদের চলাচলের ক্ষেত্রে কোনো বাধা নেই।
অত্যন্ত রোমাঞ্চকর এই পথটি। জিপে করে জয়ন্তী নদীর উপর দিয়ে লাফাতে লাফাতে আপনাকে নিয়ে যাওয়া হবে ছোট মহাকাল পাহাড়ের কাছে। এরকম নদীবক্ষে গাড়ি চড়ার অভিজ্ঞতাও আমাদের প্রথম। সকলেই আমরা এই জার্নি বেশ উপভোগ করছিলাম। বর্ষাকালে এই জয়ন্তী নদীর দুর্ধর্ষ রূপের বর্ণনাও শুনতে পাবেন স্থানীয় লোকেদের মুখে। প্রতি বছরই এখানে বন্যা হয়, ফলে বর্ষায় জয়ন্তী নদী পার করা সম্ভব না হওয়ায় চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি বা মহাকাল দর্শন সম্ভব হয় না। বক্সা ও জয়ন্তী ঘুরতে আসার সঠিক সময় অক্টোবর টু মার্চ। জয়ন্তী নদী থেকে মহাকাল যাওয়ার পথে অনেকগুলি এলিফ্যান্ট করিডোর পড়বে। এর মধ্যে একটি হলো হাতিনালা। তাই অবশ্যই ছোট মহাকাল যাওয়ার সময়টা বিকেলের দিকে রাখলেই হাতি দেখার সম্ভাবনা বেশি থাকে। এরপর জিপ থেকে নেমে পায়ে হেঁটে নদী পার করে আমাদের পাহাড়ের সংকীর্ণ পথ ধরে উঠতে হলো ভুটান পাহাড়ে। ধীরে ধীরে ওপরে ওঠার পর আমরা দেখা পেলাম ছোট মহাকালের। বেশ আরামদায়ক এবং মনোরম পরিবেশ এখানকার। হাঁটা পথের সবটুকুই নদীকে পাশে রেখেই চলতে হবে। জয়ন্তী একটি ছোট জনবসতি, তাই এখানে আসতে হলে আগে থেকে হোমস্টে বুকিং করে আসাই ভালো। যদি আপনার 5-6 জনের টিম হয় তবে বক্সা ও জয়ন্তী ঘুরতে মাথাপিছু খরচ হবে 3 থেকে 3,500 টাকা। দেখো ছোট মহাকাল দর্শন করেই আমাদের বক্সা জয়ন্তী ভ্রমণ পর্ব শেষ হয়। ছোট মহাকাল দর্শন করার পর এর পাশে থাকা ঝর্ণাটি অবশ্যই দেখে নেবেন।
চতুর্থ দিন সকাল সকাল ট্রেনে করে আলিপুরদুয়ার হয়ে বাড়ি ফেরার পালা। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।